আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ঢাকা ভার্সিটি 2025-এর এই এর ডিজিটাল ইলেকট্রনিক্সের এই কোশ্চেনটা নিয়ে। তো এই কোশ্চেনটা একটু ডিটেলস আলোচনা করব, কারণ এখানে অনেক কিছু আসলে একটু আহ, না বললে কনফিউশন তৈরি হচ্ছে। এর প্রথম যে ভিডিওটা আমি আহ, বানিয়েছিলাম সেখানে মূলত এই কস্ট এস্টিমেশনের কথাটা লেখা ছিল না। যে কোশ্চেন পাইছিলাম তার প্রেক্ষিতে সলিউশনটা করা। পরবর্তীতে সেকেন্ড একটা ভিডিও দেই যেখানে কস্ট এস্টিমেশনের একটা সলিউশন দেওয়া আছে। ওইটা নিয়ে একটু কনফিউশন তৈরি হচ্ছে দুই একজনের ভিতরে। তো সেই কনফিউশনটা দূর করার জন্য মূলত এই ভিডিওটা ডিটেলসে করা। তো সেকেন্ড যে ভিডিওটা যেটা করছিলাম সেটা ভুল মনে হচ্ছে দুই একজনের, তবে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে সবাই ঠিক আছে। বাট ওই তিনটা ভিডিও যদি হয় তাহলে হয়তো একটু কনফিউশন বেড়ে যাইতে পারে, এই জন্য আমি সেকেন্ড ভিডিওটা আপাতত হাইড করে রাখছি, মানে এক কথায় আপনার প্রাইভেট করে রাখছি, যাতে এই ভিডিওটাতে আপনার হচ্ছে ওই ভিডিওটা প্লাস আমি যে ডিটেলস কনসেপ্টের কথা বলতে চাচ্ছি সেটা একবারে দিয়ে দেবো, যাতে কনফিউশন আর না থাকে। তো আমি একটু বলি যে এখানে মূল বিষয়টা কি, যে কনফিউশনের বিষয়টা আসলে কি। তো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে। ওইখানে বলছিলাম যে কোশ্চেন কয়েক ভাবে হতে পারে। নাম্বার ওয়ান, এই ফাংশনটা দিয়ে আমাকে হয়তো বেসিক গেট দ্বারা এটাকে ডিজাইন করতে বললো এবং এইটার কস্ট এস্টিমেশন করতে বললো। এক নাম্বার। সেকেন্ড কোশ্চেন এরকম হতে পারে যে এইটাকে মিনিমাইজ করতে বললো, সেটাকে ডিজাইন করতে বললো অ্যান্ড কস্ট এস্টিমেশন করতে বললো। নর্মালি আমি আসলে এই দুই রকম কোশ্চেনই দেখছি, কেউ বলতেছে যে মিনিমাইজের কথা বলা ছিল, কেউ বলতেছে ছিল না। তো আমি ধরে নিলাম যে বলা থাকলে কি হবে, না থাকলে কি হবে, দুইটাই দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা কোশ্চেন দুইটা বুঝতে পারলাম যে আমাদের কোশ্চেনটা কি। এইবার আসতেছে এই কস্টের বিষয়টা। মানে এক কথায় লজিক গেট ফাংশন দেওয়া আছে, সেখানে কস্ট যদি বের করতে বলে তাহলে কি হবে। তো এই কস্ট এক একজন রাইটার এক এক ভাবে আসলে ডিফাইন করছে, যে কোনো একটা লজিক ফাংশনের বা লজিক গেট যদি দেওয়া থাকে সার্কিট, সেখান থেকে কস্টটা কিভাবে আসলে বের করা যায়। তো আমি সব থেকে সিম্পল একটা ওয়ে চুজ করছিলাম, যেখানে আমি প্রত্যেকটা গেটের কস্টকে ইউনিট, মানে ইউনিট কস্ট ধরে নিয়েছিলাম, যে পার গেট কস্ট হচ্ছে ইউনিট। ফলে যতগুলো গেট টোটাল কস্ট হবে তত ইউনিট। মনে করেন কথার কথা 6টা গেট হলে টোটাল কস্ট হবে 6 ইউনিট। যদি 2টা গেট থাকে তাহলে টোটাল কস্ট হবে 2 ইউনিট। এটা কিন্তু আমি যদি ইচ গেট হ্যাভিং ইউনিট কস্ট এটা ধরে নিই, ওই ভিডিওতে কিন্তু এটা ধরা ছিল, বলা ছিল যে লেট ইচ গেট হ্যাভিং আপনার হচ্ছে ইউনিট কস্ট। সেই হিসাবে কিন্তু ওই সলিউশনটাই কোনো ভুল নাই। বাট অন্য একজন রাইটারের বইতে আরেকটা নিয়ম দেওয়া আছে, সেইটা নিয়ে মূলত আসলে কনফিউশন তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি সেটাও সঠিক। তো আমি সেইটা নিয়ে আজকে আলোচনা করব ডিটেলসে, যে আমাদের কস্ট এক একজন রাইটার বা ঠিক মোটামুটি যেই কয়টা আমি বই বা ভিডিও বা সবকিছু দেখছি তার উপরে ভিত্তি করে কস্টটাকে আসলে কত ভাবে ডিফাইন করা হয়েছে। যদি ওই টার্মগুলো ইউজ করে চাই তাহলে কিভাবে বের করব, আর যদি কিছু না বলে দেয় তাইলে আসলে কি করব, সব রকমই দেখাবো। তাহলে আমি এই ম্যাথটার সমাধান শুরু করার আগে আগে ওই কস্ট গুলা নিয়ে আলোচনা করি, যে কস্ট কত রকম ভাবে ডিফাইন করা হয়। তাহলে একদম শুরুতে বেসিক অবস্থায় আমাদের কস্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। মানে এক কথায় এইটা মোটামুটি আপনার হচ্ছে মরিস ম্যানো প্লাস চার্লস কাইম নামে একজন রাইটার আছে। মরিস ম্যানোর আলাদা যে বইটা, ওই বইতে আসলে গেলে আমি নর্মালি আসলে পাই নাই। তবে মরিস ম্যানো প্লাস চার্লস কাইম আহ, দুইজন মিলে যে বইটা লিখছে, ওই বইতে মোটামুটি শর্টকাটে একটু এই কস্ট কস্ট ক্রাইটেরিয়া বলে আপনার একটু কনসেপ্ট আলোচনা করা আছে, সেখান থেকে মূলত আমি আলোচনা করতেছি। আরো অন্যান্য কিছু ভিডিও প্লাস ইন্ডিয়ান কিছু আপনার ওয়েবসাইট সবকিছু মিলাই মূলত এই কনসেপ্ট আমি আলোচনা করতেছি। তো এখানে আমরা মেইনলি কস্ট গুলাকে প্রথমত দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো হচ্ছে লিটারাল কস্ট, আর আরেকটা হচ্ছে গেট ইনপুট কস্ট। আর একটা যেটাকে বলতেছে টোটাল কস্ট, এইটা আমি একটু পরে আলোচনা করতেছি। ওইটা অন্য একজন রাইটার আবার টোটাল কস্টের কনসেপ্টটা আনছে। বাট ওভারঅল আপনি হচ্ছে মরিস ম্যানো প্লাস চার্লস ক্যামে যে কথা বললাম, তারপরে এল পিচ বা সামথিং এরকম কোন একটা নামে একজন আছে, ওই বইটার আমি আসলে
এখনো কপি পাইনি। আহ, ওই বইয়ের এক কথায় আইআইটির একজন প্রফেসর, উনিও মেবি ওই বইয়ের রাইটার হিসেবে আছেন। উনার একটা ভিডিওতে আসলে উনি আলোচনা করছেন, সেখানে মোটামুটি এই একই কনসেপ্ট ফলো করে, অর্থাৎ চার্লস কাইম মরিসম্যান প্লাস আইআইটি যেই প্রফেসর আছে উনার ভিডিওতে বা ওনার বই আর কি, সেখানে এই কনসেপ্টটা মূলত একইভাবে আলোচনা করা আছে। টোটাল কস্টটা আবার অন্য একজন রাইটারের বইতে আলোচনা করা আছে, তো আমি দুইটাই দেখাচ্ছি। লিটারেল কস্ট জিনিসটা কি, আমি আগে প্রথমে বলি যে ভ্যারিয়েবল আর লিটারেলের ভিতরে পার্থক্য কি। মনে করেন আমি এই যেহেতু এটা সলিউশন করবো, আমি এটা দিয়ে বুঝাচ্ছি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এখানে কয়টা ভ্যারিয়েবল আছে, আপনি কিন্তু সিম্পলি উত্তর দেবেন তিনটা ভ্যারিয়েবল আছে। কিভাবে? S1, S2, S3। এই যে S1 প্রাইম, S2 প্রাইম, এরা কিন্তু ভ্যারিয়েবল না, এটা মানে ইউনিক ভ্যারিয়েবল না। S1 এর কমপ্লিমেন্টেড রূপ হচ্ছে S1 প্রাইম, সেম ভাবে S2 এর কমপ্লিমেন্টেড রূপ হচ্ছে S2 প্রাইম। এই জন্য এটাকে ভ্যারিয়েবল বলা যাবে না। S1 ভ্যারিয়েবল, S2 ভ্যারিয়েবল, S3 ভ্যারিয়েবল, যেটা হচ্ছে ইউনিক ভ্যারিয়েবল বলতেছি আমরা। আর লিটারেল বলতে বোঝায় সেটা প্রাইম আকারে থাক অথবা আনপ্রাইম আকারে থাক, দুইটাকেই আমরা লিটারেল বলবো। তার মানে S1 এটাও একটা লিটারেল, S1 প্রাইম এটাও একটা লিটারেল। তাহলে এখানে টোটাল লিটারেল আছে কয়টা? জাস্ট সিম্পলি আমরা গুণে যাব। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই লিটারেল কস্ট বলতে কোন একটা ফাংশনে যতগুলো লিটারেল আছে তার নাম্বারকে বোঝায়। এখানে আমরা ইউনিট টিউনিট এইসব কিছু লিখবো না, জাস্ট সংখ্যা লিখে রাখবো। আচ্ছা, তাহলে লিটারেল কস্টকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল সমান হচ্ছে 5। গেট ইনপুট কস্ট যখন আমরা বের করব, তখন আরেকটা জিনিস আমাদের ইনক্লুড করতে হবে, যেটাকে বলে হচ্ছে টার্ম, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় টি দ্বারা। তো গেট ইনপুট কস্টের জন্য এল ও কাউন্ট করতে হয়, আবার টি ও কাউন্ট করতে হয়। টি মানে টার্ম। টার্ম কিভাবে পাবো? টার্ম বলতেছে যে ফাংশনটা থাকবে সেটাকে এসওপি ফর্ম অথবা পিওএস ফর্মে প্রথমত আমাদের আনতে হবে। তো এখানে যেহেতু এটা এসওপি ফর্মে আছে, সাম অফ প্রোডাক্ট, তো এটা আবার কম্বাইন্ড হয়ে গেছে, ফলে এটাকে একটু ভেঙে নিব আমরা। কত হয়? S3 S1 প্রাইম প্লাস S3 S2 প্রাইম প্লাস S1 S2। তাহলে এইটাকে আমরা দেখেন এসওপি ফর্মে লিখে ফেললাম, সাম অফ প্রোডাক্ট। এইবার আমাদের দেখতে হবে লিটারেল গুলার ভিতরে সম্পর্ক আছে এরকম কয়টা টার্ম আছে, সেটাকেই বলে মূলত টার্ম। তার মানে লিটারেল কি, S3 একটা লিটারেল, S1 প্রাইম একটা লিটারেল। এইখানে দেখেন একটা সম্পর্ক আছে, এইখানে একটা, এইখানে একটা। এই সম্পর্ক মানে এক কথায় এইটার সাথে এইটার সম্পর্ক হিসাব করা যাবে না, শুধুমাত্র লিটারেল গুলা। এখানে যদি আরেকটা থাকতো, কথার কথা ধরেন এইচ থাকতো, এটাকে আমরা একটা ধরতাম, মানে সবগুলা মিলে একটা ধরতে হবে, যতগুলোই থাকুক এরকম সবগুলা মিলে একটা ধরতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি টোটাল সম্পর্ক আছে কয়টা? একটা, মানে যে লিটারেলের সাথে লিটারেলের সম্পর্ক, লিটারের সাথে লিটারেল, লিটারের সাথে লিটারেল। তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে আমরা বলবো টার্ম হচ্ছে তিনটা। তাহলে আমাদের লিটারাল কস্ট হচ্ছে 5, টার্ম হচ্ছে 3। তাহলে গেট ইনপুট কস্ট এইটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এইটা সমান হবে L+T, অর্থাৎ 5 3 8। এই যে গেট ইনপুট কস্ট জি দ্বারা প্রকাশ করলাম, এইখানে নট গেটকে কাউন্ট করা যাবে না, মানে সিম্পলি নট গেট বাদে গেট ইনপুট কস্ট সেটাকে বলে জি। আর যদি আমি নট গেটকে কাউন্ট করি সেটাকে বলে GN, মানে এক কথায় গেট ইনপুট কস্ট যেখানে নট গেট কাউন্ট হবে। তাহলে এখানে কি হবে? এইটা হবে হচ্ছে L+T প্লাস নট গেট। অবশ্যই নট গেট কিন্তু ইউনিক নট গেট হইতে হবে। মনে করেন একটা জায়গায় X1 প্রাইম দুইটা আছে, তাহলে একটা ধরতে হবে, তিনটা থাকলেও একটা ধরতে হবে, কারণ X1 প্রাইম তো একবারই তৈরি করা লাগবে। তাহলে এল তো আমরা দেখতেছি 5, টি দেখতেছি 3, নট গেট ইউনিক নট গেট কয়টা আছে একটু দেখি। এই যে S1 প্রাইম এখানে একটা, S2 প্রাইম এখানে একটা, তার মানে 1 আর 1 এ 2, তার মানে এর সাথে 2 যোগ হবে, তাহলে কত হয়? 5 আর 3 8 আর 2 10। তাহলে যে আমাদের গেট ইনপুট কস্ট হচ্ছে 10। মূলত আমি যে প্রথম যে দুইজন রাইটারের কথা বললাম বা দুইটা বইয়ের কথা বললাম, তারা যে কোনো ফাংশনকে তুলনা করতেছে কস্ট, মানে এক কথায় কস্ট ক্রাইটেরিয়াটা আমাদের এই যে গেট ইনপুট কস্ট দ্বারা তুলনা করতেছে, হয় জি দ্বারা অথবা GN দ্বারা।
মূলত এই জিনিসটা বের করে লাভটা কি, এটা হচ্ছে প্রশ্ন, যে কস্ট এটা যে আমরা বের করতেছি এর আসলে উদ্দেশ্যটা কি। মূলত উদ্দেশ্য হচ্ছে দুইটা ফাংশনের ভিতরে তুলনা করা, যে কোন ফাংশনটা আমাদের ডিজাইন করাটা ইজি এবং আমাদের সিম্পল। তো কস্ট যার কম হবে মনে করতে হবে যে সে আসলে তৈরি করাটা তত ইজি। তো সেটা শুধু এল দিয়েও করা যায়, আবার জি দিয়েও করা যায়, জিএন দিয়েও করা যায়, বাট শুধু এল এর একটা ঝামেলা আছে। অনেক সময় দেখা যায় যে দুইটা ফাংশন দুইটা ফাংশনের এল সমান হয়ে গেছে, এইখানে হয়তো আমরা টের পাবো না, সেটা ওইটা আসলে আহ, বিভিন্ন কম্বিনেশন ট্রাই করলে তখন বোঝা যাবে। এল দ্বারা দেখা যাবে যে দুইটা ফাংশনেরই এল সমান হয়ে গেছে, ধরেন কথার কথা দুইজনেরই এল হচ্ছে 6, কিন্তু দুজনের জি দেখা গেছে কম বেশি। তাহলে শুধু এল দ্বারা অনেক সময় কিন্তু তুলনা করা ঝামেলা, মানে কথা এটা এল এর একটা বলা যায় যে লিমিটেশনস। এই কারণে রাইটারগণ কি করে, এল দ্বারা তুলনা না করে জি অথবা জিএন দ্বারা তুলনা করে, ফলে আরো ক্লিয়ার হবে যে কোনটা বেশি ইফেক্টিভ। তো এর জিএন আসছে 10, মনে করেন এই যে ফাংশনটা এর জিএন আসছে 10, এবার এই ফাংশনের মিনিমাইজ যে ফরম্যাটটা আসবে তার জিএন কত আসবে, সেটার সাথে তুলনা করলে বুঝতে পারবো যে কোনটায় আমার কস্ট হচ্ছে মিনিমাম হবে। অথবা মানে এইভাবে দুইটা ফাংশন ধরেন র্যান্ডম আছে, ওদেরকে কম্বাইন করতে বলতেছে, র্যান্ডম থাকলে কস্ট কত হবে, কম্বাইন করলে কস্ট কত হবে। অনেক সময় কম্বাইন করলে কস্ট কমে যেতে পারে যদি কমন টার্ম থাকে। ধরেন আরেকটা ফাংশন আছে যেখানে S1 S2 আছে, তাহলে S1 S2 এরও আছে আবার ওরও আছে, আমি যদি আলাদা তৈরি করি তাহলে খরচ বাড়বে বা কস্ট বাড়বে, আর একসাথে যদি কম্বাইন করে দিই তাহলে দেখা যাবে কস্ট কিছু কমবে। এই তুলনা করার জন্যই মূলত আমাদের এই কস্ট ক্রাইটেরিয়াটা হিসাব করতে হয়। তাহলে বললাম যে কিছু কিছু রাইটারগণ আপনার কস্ট তুলনা করে কিভাবে, জি এন অথবা জি দ্বারা। তাহলে এটা আমাদের একটা সিস্টেম চলে গেল যে কস্ট ক্রাইটেরিয়া কিভাবে ক্যালকুলেশন করলাম। আর একটা কথা বললাম যে কোন কোন রাইটার আর একটা টার্ম আনতেছে যেটাকে বলতেছি টোটাল কস্ট। এই টোটাল কস্টটাকে কি দ্বারা প্রকাশ করতেছে, এই টোটাল কস্টটাকে প্রকাশ করতেছে জি প্লাস নাম্বার অফ গেট অথবা জিএন প্লাস নাম্বার অফ গেট। আচ্ছা, আমরা জি প্লাস নাম্বার অফ গেটটাকে হিসাব করি তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে, নাহলে জিএন দিলে আবার ঝামেলা লাগে। জি প্লাস নাম্বার অফ গেট, জি মানে কি, এই যে আমরা গেট ইনপুট কস্ট পেলাম এর সাথে নাম্বার অফ গেটটা যোগ করতে হবে। এইটা নর্মালি কিছু কিছু রাইটার, যেমন ওই যে আমি যেই প্রফেসরের কথা বললাম উনি ভিডিওতে বলতেছে যে সাম লিটারেচার শোজ দ্যাট টোটাল কস্ট সমান এত। তো এটা আসলে কিছু কিছু রাইটারগণ ওনার বইতে দেখাইছে, এইটা দিয়েও তুলনা করা যাবে, তবে চাইলে শুধু এটা দিয়েও তুলনা করা যাবে। আরো একটা সিস্টেম আছে খুব সিম্পলিফাই ফর্ম, যে ছোট ছোট ফাংশনের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র নাম্বার অফ গেট ক্যালকুলেশন করে কস্ট আমরা বলতে পারি, যেটাকে বলতেছি যে ইচ গেট হ্যাভিং ইউনিট কস্ট, তাহলে টোটাল কস্ট হবে যতগুলো নাম্বার অফ গেট আছে ততগুলো। এবারে টোটাল কস্টটা তাহলে কত হবে, অর্থাৎ এই ম্যাথের জন্য টোটাল কস্ট কত হবে সেটা বের করে ফেলি। টোটাল কস্ট বলতেছি যে জি প্লাস নাম্বার অফ গেট, তাহলে বের করি। জি মানে দেখেন এইটার জন্য জি বের করছিলাম কত, 8, প্লাস নাম্বার অফ গেট, কয়টা গেট আছে একটু এবার খুঁজে বের করি। কয়টা গেট আছে এইটা আমরা এইখানে না এসে সিম্পলি এইখানে হিসাব করতে পারি, অথবা এখানে হিসাব করলেও হবে, যে ফাংশনের কথা বলতেছি সেই ফাংশন দিলেই বুঝতে হবে। আমাদের কাজ হচ্ছে মিনিমাম কস্ট করা। যদি এই ফাংশনের কথা হিসাব করি কয়টা গেট আছে দেখেন, এখানে একটা অ্যান্ড গেট আছে, 1 2, এই যে নট গেট একটা, তাহলে 1 2 3, এদের ভিতরে একটা গেট 4, এদের ভিতরে একটা গেট 5, আবার এই যে একটা গেট 6, মানে টোটাল কিন্তু 6টা গেট আছে। আর এইখানে যদি হিসাব করি কয়টা আছে, 1 2 3 4 5, আর এই টোটালটা মিলে একটা, তো মানে এখানে আমরা দেখতেছি 6টা গেট, মানে এখানেও হিসাব করলে 6টা গেট, এখানেও হিসাব করলে 6টা গেট। তবে এইখানে 3 ইনপুটের একটা অর গেট লাগবে, আর এইখানে মোটামুটি 3 ইনপুট লাগবে না। যাই হোক, মোটামুটি আমরা বুঝতেছি 6টা গেট। তাহলে আমরা এখানে বলতে পারি যে টোটাল কস্ট হবে হচ্ছে জি হচ্ছে 8 আর নাম্বার অফ গেট হচ্ছে 6, তাহলে টোটাল হচ্ছে 14। এখানে কিন্তু কিছু সাথে লিখবো না, জাস্ট এই যে 14 লিখে দিলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
কার জন্য? এই টোটালটার জন্য। এবার এর সিম্পলিফাইড ফর্মের ইয়ে কত হবে? সিম্পলিফাইড ফর্মের যদি কস্ট বের করতে বলে তাহলে সেটা কত হবে? সেটা দেখেন আমরা এখান থেকে সিম্পলিফাইড করব। আমরা কে ম্যাপে এই জিনিসটাকে শর্ট করতে পারি, তো শর্ট করতে গেলে আগে কি করা লাগে? স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হয়। এখানে দেখেন আমরা যদি গুণ করে দিই কত হয়? S1 প্রাইম S3 প্লাস S2 প্রাইম S3 প্লাস S1 S2। এখানে দেখেন একটা করে টার্ম মিসিং আছে, যেমন এখানে S2 মিসিং, এখানে S1 মিসিং, এখানে S3 মিসিং। যখন কোনো মিসিং থাকে তখন সেই মিসিং এর দুইটা ভার্সনকে লিখে দিতে হয়। যেমন এখানে S2 মিসিং, একবার S2 নিয়ে লিখতে হবে, একবার S2 বার নিয়ে লিখতে হবে। তাহলে এটা হবে S1 বার S2 S3 প্লাস S1 বার S2 বার S3 প্লাস এখানে মিসিং আছে S1, তাহলে S1 এর দুইটা ভার্সনে লিখতে হবে। আহ, দুইটা ভার্সন, একটা হবে S1 বার আর S2 বার S3 তো আছেই, প্লাস S1 S2 বার S3 প্লাস এখানে মিসিং আছে কি 3, তাহলে 3 এর দুইটা ভার্সনকে লিখতে হবে, S1 S2 S3 প্লাস আর আরেকটা কি ভার্সনটা S3 বার। এই যে ভার্সন হয়ে গেল। এখন এটাকে জাস্ট আমরা এখানে তুলে দেব। তাহলে এটা কত? 0 1 1। তাহলে যে 0 1 1, আর এটা 0 0 1 0 0 1 0 0 1। এটা দেখেন মিলে গেছে, 0 0 1 0 0 1, তো এরকম হলে একবার লিখলেই ওকে। তারপরে হচ্ছে 1 0 1, এই যে 1 0 1, তারপরে 1 1 1 1 1 1, আর তারপরে হচ্ছে 1 1 0 1 1 0। তাহলে এই আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেল। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এইটা দিয়ে আমাদের একটা বক্স হবে, আর এইটা দিয়ে আমাদের একটা বক্স হবে, মানে যে আপনার শর্টকাট করলে যা আসে। তাহলে এফ সমান দেখেন, এটা যদি একটা বক্সে করি তাহলে এখানে তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটা থাকবে। এটা কত? S3। তাহলে এটা হচ্ছে S3 প্লাস, আর এইখানে দেখেন এই বরাবর যে জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের এইখানে তো ডিজিট চেঞ্জ হয়ে যাচ্ছে 0 1, তাহলে ওইটা বাদ। আর আর এই বরাবর দেখেন আমাদের কত? S1 S2 1 1 আছে, তাহলে এটা হয়ে যাবে S1 S2। তাহলে আমরা বুঝতেছি যে এই ফাংশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি, ফাংশনটা হবে এফ সমান S3 প্লাস S1 S2। তাহলে এটাকে আমরা একটু লিখে ফেলি। এই সেম ভাবে আমরা এই কস্টটা বের করব। মানে এক কথা যদি মিনিমাইজ করার পরে কস্ট বের করতে বলতো তখন কি হতো? S3 প্লাস S1 S2। তাহলে এখানে আমরা প্রথমে লিটারেল কস্ট লিখবো। লিটারেল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। টার্ম, আচ্ছা টার্মের ক্ষেত্রে মনে রাখতে হবে লিটারালের সাথে লিটারালের সম্পর্ক হিসাব করতে হয়। তো এখানে দেখেন এই লিটারালের সাথে এই লিটারালের একটা সম্পর্ক আছে, কিন্তু এর সাথে কেউ নাই। সিঙ্গেল যদি থাকে তাহলে সেটাকে টার্ম বলা যাবে না, সেটা বাদ। আর এইটার সাথে এটার সম্পর্ক দেখানো যাবে না, শুধুমাত্র নিজেদের ভিতরে লিটারালের সাথে লিটারালের সম্পর্ক। এখানে যদি পাঁচটাও থাকতো তাও একটা ধরতাম, আমরা সম্পর্কগুলোকে একটা হিসাবে ধরতে হবে। তাহলে এখানে শুধুমাত্র একটা দেখেন টার্ম আছে, এখানে আর যেহেতু কেউ নাই আমরা বলবো টার্ম হচ্ছে একটা। তাহলে আমাদের জি গেট ইনপুট কস্ট কত হবে? এল এল প্লাস টি মানে কত? 4। আর যদি জিএন বের করতে বলতো মানে উইথ নট গেট, তো এখানে তো কোনো নট গেট নাই, তো এটাও কি সে জি এর সমানই হতো, কারণ যেহেতু কোনো নট গেট নাই। তার মানে এক কথায় 3 + 1 + 0 মানে সে 4ই থাকতো। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি শুধু জি দ্বারা তুলনা করি তাহলে বলতে পারবো যে এটার কস্ট বেশি, এটার কস্ট কম, তাহলে এটা দিয়ে কিন্তু তুলনা করে ফেলা যাচ্ছে। এল দিয়ে যদি তুলনা করি এখানে কিন্তু তাও খাটতেছে যে ওইটার এল ছোট এটার এল বড়। কিন্তু সবসময় যে বললাম এলটার লিমিটেশন এটাই যে এল দ্বারা আসলে পুরোপুরিভাবে জিনিসটা ডিফাইন করা যায় না। এজন্য এলটার অনেক লিমিটেশন থাকার কারণে এল দিয়ে নর্মালি তুলনা করে না, জি দিয়ে চাইলে তুলনা করা যেতে পারে, অথবা জিএন দ্বারা তুলনা করা যেতে পারে। ওকে, তাহলে এখানে জিএন দ্বারা তুলনা করলেও কিন্তু এটা আসলে কম আসতেছে। জিএন দ্বারাটা কিন্তু আরেকটু বেটার। আচ্ছা, এবার সেকেন্ড বলতেছি টোটাল কস্ট। আচ্ছা, ওই কিছু কিছু বইতে এটাকে আসলে টোটাল কস্টকে টিসি দ্বারা লিখতেছে। যাই হোক, এইগুলো আসলে এমন বড় কিছু না, এটা জাস্ট সংক্ষিপ্ত রূপ আকারে এই করার জন্য বইগুলা যেভাবে দেখাইছে সেভাবে মূলত করতেছে। তাহলে সেটা কত? জি প্লাস নাম্বার অফ গেট।
তাহলে এটা হবে হচ্ছে জি প্লাস নাম্বার অফ গেট। নাম্বার অফ গেট মানে টোটাল কয়টা গেট ইউজ হচ্ছে সেটা। তাহলে জি মানে হচ্ছে আমাদের এখানে এই যেটা আসছিল সেটা 4, প্লাস নাম্বার অফ গেট কত, খেয়াল করে দেখেন এখানে একটা অ্যান্ড গেট আর ওভারঅল আর একটা অর গেট, তার মানে 1 আর 1 এ 2, টোটাল 2, তার মানে এটা হচ্ছে 6। তাহলে আমাদের টোটাল কস্ট হবে 6, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার দেখেন আমরা যদি টোটাল কস্টের দ্বারা তুলনা করি, এখানে 14 আসছে, এখানে 6 আসছে, তাও আমরা বলতে পারি যে এটা আসলে আমাদের এটা সিম্পলিফাইড ফর্ম, কস্ট এখানে মিনিমাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কয়েক প্রকার টার্ম দ্বারা দুইটা কস্টের তুলনা করা। এবার আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যেটা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম, যে আমাদের এই টিসি না বের করে আমরা শুধুমাত্র নাম্বার অফ গেট দ্বারা এইটা অ্যান্সার করছিলাম। আমি এখানে একটু বলি যে যদি, এটা তো আমাদের অরিজিনালটা মানে ফুল যে ভার্সন সেটা, যে আমি বলছিলাম যে ওইখানে লিখছিলাম এইভাবে যে ইফ, আমি অ্যান্সারটা পাশাপাশি দিই তাহলে বোঝা যাবে, যে ইফ ইটস গেট হ্যাভিং ইউনিট কস্ট, ওইখানে মূলত অ্যান্সারটা এইভাবে করা ছিল, দেন টোটাল কস্ট সমান, গেট আছে কয়টা, 6টা, 6 ইউনিট, এইটা অ্যান্সার করছিলাম। তো এইটা কিন্তু ভুল না। এই 14 দ্বারা টোটাল কস্ট আলাদা হিসাবে বোঝাচ্ছে যে গেট প্লাস নাম্বার, এটা কিন্তু ডেফিনেশনের উপর ডিপেন্ড করতেছে, টোটালি ডেফিনেশনের উপরে। তার মানে আপনি কেউ যদি বলে অ্যান্সার 14, এটাও ঠিক, কেউ যদি বলে অ্যান্সার 10, সেটাও ঠিক, কেউ যদি বলে 8, সেটাও ঠিক, কিন্তু তার নাম আসছে যে 8টা আসলে কি, 8 হচ্ছে গেট ইনপুট কস্ট, এই 10টা আসলে কি, গেট ইনপুট কস্ট ইনক্লুডিং নট গেট, অথবা বলা যায় যে উইথ নট গেট বা নট গেট কাউন্টিং ইত্যাদি যে কোনো একটা ভাবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা ডেফিনেশন, এবং প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো বইতে আসলে আসে, এবং প্রত্যেকটা কিন্তু একাডেমিক্যালি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, ইন্ডিয়া বলেন বা অন্যান্য ইয়েতে। আর আমি যেটা বললাম যে সেটা হচ্ছে আইআইটির একজন প্রফেসরের আপনার হচ্ছে একটা বইতে আছে। আচ্ছা, আরেকটা কি বলছিলাম, যে এই যে এই জিনিসটা এইটা আসলে কিভাবে ইউজ করা যায়, এটা হচ্ছে সিম্পলিফাইড একটা ফর্ম। এখানে একটু ঝুট ঝামেলা, যে এখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে, এখানে ক্যালকুলেশন কিন্তু অত ঝামেলা নাই। আচ্ছা, এই জিনিসটাকে আরো ম্যানুয়ালি করা যায়, যে এই যে গেট ইনপুট কস্ট, এই জিনিসটাকে আরো ম্যানুয়ালি করা যায়, সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপাতত কোনো একটা ফাংশন দেখার সাথে সাথে সার্কিট ডিজাইন না করেই গেট ইনপুট কস্ট বের করে ফেলার সিস্টেম। সার্কিট ডিজাইন করা লাগবে না, ওইখান থেকে দেখে আমরা জাস্ট অ্যান্সার করে দেব এইটা। তাহলে সেম ভাবে আমি যদি এইটার জন্য অ্যান্সার করি, যেটা ওই ভিডিওতে করা হয়েছিল, যে ইফ ইটস গেট হ্যাভিং ইউনিট কস্ট, তাহলে টোটাল কস্ট হবে কত, প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা ভাবে কিন্তু লিখতেছি, এখানে দুইটা গেট ইউজ হচ্ছে মানে 2 ইউনিট। আমি কিন্তু এখানে ডেফিনেশনই দিয়ে দিচ্ছি যে আমি আসলে কি ধরে নিয়ে ক্যালকুলেশন করতেছি, সেই হিসাবে আমার অ্যান্সার আসবে। তো কোনো অ্যান্সারে আসলে আপনি ভুল বলতে পারবেন না। এবং এইটার দেখেন আমি একটা রেফারেন্স দিচ্ছি, সেটা হচ্ছে 2004 সালে ইসি ডিপার্টমেন্টের একটা কোশ্চেন আসছিল আপনার গেট ইয়েতে, আর কি ইন্ডিয়া যে পরীক্ষাটা হয় গেট, এই যে গেট ইসি 2004, ওই পরীক্ষায় একটা ফাংশন দেওয়া ছিল, যে f(0, 0) মান এবং f(0, 1, 1, 1) এদের প্রত্যেকের মান হচ্ছে 1, আর f(1, 0)-র মান 0, এরকম একটা ফাংশন ডিজাইন করতে হবে যেখানে নট গেট অ্যাভেলেবল নাই। আমরা শুধুমাত্র 2 ইনপুট নর গেট এবং 2 ইনপুট অর গেট ইউজ করতে পারবো। ব্র্যাকেটে আবার বলে দিছে ইটস হ্যাভিং ইউনিট কস্ট, যেটা আমি প্রশ্নে বলা ছিল না, এই প্রশ্নে বলা আছে আর ওই প্রশ্নে বলা ছিল না, কিন্তু আমি নিজে ধরে নিছি, নিয়ে অ্যান্সার করতে হবে যে এটার অ্যান্সার কত। তাহলে আমি একটু শর্টকাটে সার্কিটটা আঁকাই, কি আসে দেখেন, 0, 0, 0, 1, 1, 1, আর 1, আচ্ছা এদের মান 1, তার মানে এক কথায় আমি যদি ধরেন, আচ্ছা এটাকে আমি এবি হিসাবে ধরলাম কথার কথা, আর আউটপুটটা ধরেন এফ। তাহলে 0, 0, 0, 1, 1, 0, 1, 1, তাহলে 0, 0-র মান 1, তারপরে 0, 1-এর মান 1, 1, 0, সরি 1, 1-এর মান 1, আর 1, 0-র মান হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের কি বলে ফাংশনটা।
তাহলে এই যদি ফাংশন হয়, তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে এখন ধরেন ছোটখাটো করে একটা কার্নোম্যাপই আঁকি, তাহলে হিসাব সহজে হয়ে যাবে। তাহলে 0 0-তে 1, 0 1-এ 1, 1 1-এ 1, এটা শুধুমাত্র হচ্ছে 0। তাহলে এটা কি আসে দেখেন, এই যে এরকম। এটা কত? এটা হচ্ছে আপনার আহ এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এ বার প্লাস এইটার ভিতরে যদি সম্পর্ক দিই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বি। তাহলে দেখেন এ বার আর বি, এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা। কিন্তু আমাদের হাতে আছে একটা নর গেট আর একটা অর গেট। তাহলে আমরা নর গেট দ্বারা বার তৈরি করে ফেলতে পারি, কারণ আমরা জানি নর গেট দ্বারা বার কিভাবে তৈরি করে। মানে নট গেট তৈরি করে কিভাবে, ইনপুট শর্ট করে দিলে যেখানে আমরা এ দিলাম, আর একটা অর গেট নেব, এই দিলাম বি। তাহলে এই যে একটা ইনপুট এ আর এটা হচ্ছে ইনপুট বি। তাহলে আমি যদি এটা টিসি বের করি, মানে টোটাল কস্ট বের করি, তাহলে কত আসবে? দেখেন আমাদের টোটাল কস্ট মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট প্লাস নাম্বার অফ গেট। তাহলে ইনপুট কয়টা? একটা, দুইটা, তিনটা, প্লাস নাম্বার অফ গেট কয়টা? দুইটা, তার মানে 5। তাহলে আমাদের টিসি কিন্তু 5, বাট আমাদের অপশনে দেখেন ইউনিট আকারে দেওয়া আছে এবং 5 কিন্তু আমাদের অপশনে নাই। ইউনিট দেওয়া আছে ইউনিট আকারে, তাহলে আমাদের ইউনিট বলতে কি, ইচ গেট হ্যাভিং ইউনিট কস্ট। তাহলে প্রত্যেকটা গেট যদি ইউনিট কস্ট হয়, তাহলে গেট আছে কয়টা? দুইটা। তাহলে অবশ্যই কস্ট হবে কত? 2 ইউনিট। দেখেন এটার অ্যান্সার কিন্তু 2 ইউনিট দেওয়া, এবং এটা কিন্তু শুধুমাত্র এই একটা ওয়েবসাইট না, এক্সাম ভেদাতেও দেওয়া আছে 2 ইউনিট। এখানেও দেখেন আমাদের এরকম করা আছে, এক্স বার, এখানে এক্স ওয়াই দিয়ে করছে, এক্স বার প্লাস ওয়াই। আমাদের টোটাল একটা ইউনিট অর গেট, একটা ইউনিট নর গেট, তাহলে প্রত্যেকটা কস্ট মানে টোটাল কস্ট হবে হচ্ছে 2 ইউনিট। যেহেতু ইচ গেট হ্যাভিং 1 ইউনিট, মানে এক কথা ইউনিট কস্ট। ইউনিট এখানে কি হিসাবে ইউজ করছে এটা জানা নাই, কারণ এটা আসলে বললামই তো, এটা আসলে কস্ট বলতে অ্যাকচুয়ালি টাকা বোঝাচ্ছে না, যে কয় টাকা। এখানে আসলে কস্ট একটা ফাংশন অথবা একটা টার্ম, যেটা দ্বারা আমরা বুঝতেছি যে দুইটা ফাংশনের ভিতরে কোনটা ইমপ্লিমেন্ট করাটা সহজ। এই যে এটা সেম জিনিস এখানেও দেখেন আমাদের এই যে যে একটা নর গেট দ্বারা এক্স বার তৈরি করছে, একটা অর গেট, এবং অ্যান্সার কিন্তু আমাদের 2 ইউনিট। ডিটা হচ্ছে অ্যান্সার। দেন অল অ্যাবাউট ইলেকট্রনিক্স, এখানেও কিন্তু আমাদের একই অ্যান্সার করা আছে, দুইটা গেট ইউজ হচ্ছে, একটা নর গেট একটা অর গেট। প্রত্যেকটা যেহেতু 1 ইউনিট কস্ট করে, তাহলে টোটাল কস্ট হচ্ছে 2 ইউনিট, তার মানে যে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা যেটা বললাম যে কোশ্চেনের পার্থক্য। তো কোনোটাকে আসলে ভুল বলা যাবে না, এক একটা পার্সপেক্টিভে এক একটা সঠিক। তবে অবশ্যই যদি এইটা অ্যান্সার করতে চান, এই জিনিসটা লিখে নিতে হবে যে ইফ বা লেট, এখানে ইফ না লিখে আমরা লেট লিখতে পারি, যেহেতু এটা আমি ধরে নিচ্ছি। লেট ইচ গেট হ্যাভিং ইউনিট কস্ট, অতএব টোটাল কস্ট হচ্ছে 2 ইউনিট, মানে যতগুলো গেট থাকবে তত ইউনিট আমরা লিখে দেব। একইভাবে এখানে ধরেন আমরা লিখে দিলাম লেট ইচ গেট হ্যাভিং ইউনিট কস্ট, দেন টোটাল কস্ট হবে 6 ইউনিট, যেহেতু 6টা গেট লাগতেছে। আর আরেকভাবে অ্যান্সার করা যায় টোটাল কস্ট কিভাবে, সেটা হচ্ছে যে জি যেটা বের করলাম তার সাথে নাম্বার অফ গেট যোগ করে দিলে আমাদের টোটাল যেটা আসবে সেটাই হচ্ছে টোটাল কস্ট। এবার এটা আসলে ড্র করাটা তো এমন কঠিন কিছু না, আগের ভিডিওতেই আমরা ড্র করছিলাম, এখানে আমি নতুন করে আর দেখাচ্ছি না। এটা হচ্ছে বড় যেই ইয়েটা আছে সেটাই, যে এটা এটা কিন্তু কতদিন লিখছিলাম যে এস্টিমেটেড পার গেট কস্ট হচ্ছে 1 ইউনিট, ফলে টোটাল কস্ট হচ্ছে আমাদের 6 ইউনিট। তবে এখানে 1 ইউনিট না লিখে আমরা ইউনিট কস্ট লিখে দিতে পারি, তাহলে টোটাল কস্ট হচ্ছে 6 ইউনিট। ওকে। তাহলে এখন দেখেন এটা ড্র করলাম, এটা হচ্ছে টোটালটা বড় যেটা আছে, সেখানে আমাদের এই যে S1 বার তৈরি করা লাগছে, S2 বার, এই দুজনের ভেতরে অর, তার সাথে S3 এর অ্যান্ড, আর S1 S2 তৈরি করে নিছে এখানে, দেন এইটা, আর এদের ভিতরে একটা অর গেট তৈরি করে দিলে আমাদের ফাংশন তৈরি হয়ে যাচ্ছে। এবার চিত্র থেকে কিভাবে টোটাল কস্ট বের করা যায়, যেটা ওই যে টিসি বললাম, টিসির সিস্টেমটা কি বলছিলাম, জি প্লাস নাম্বার অফ গেট। জি বলতে কিন্তু ইউনিট কস্ট বোঝায়, ইউনিট কস্ট মানে সরি, গেট ইনপুট কস্ট বোঝায়, গেট ইনপুট কস্ট। তাহলে সেটা হচ্ছে কতগুলো ইনপুট আছে সেটা বোঝাতে হবে, তবে জি তে কিন্তু নট গেটটা কাউন্ট করতে হয় না, নট গেট ছাড়া কাউন্ট করতে হয়। তাহলে নট গেট ছাড়া যদি কাউন্ট করি, এখানে কিন্তু ইনপুট একটা কল্পনা করতে হবে। তাহলে যে একটা আচ্ছা এখান থেকে শুরু করি, এই যে একটা,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আট, এর সাথে যোগ করতে হবে গেট গুলা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তাহলে আট আর ছয় 14। তাহলে ওই যে আমরা যেটা সূত্রের মাধ্যমে বের করলাম 8 আর 6 14, সেটা কিন্তু গেট ডিজাইন করার পর এরকম গুণে গুণেও বের করে ফেলা যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ওই যে টোটাল কস্ট। এটা কিন্তু ডেফিনেশন হিসেবে, টোটাল কস্টের ডেফিনেশন এরকম করছে যে টোটাল কস্ট আমরা ডিফাইন করবো এইভাবে যে নাম্বার অফ ইউনিট ইনপুট প্লাস নাম্বার অফ গেট। এই কারণে কিন্তু ফর্মুলাটাও এরকম আসছে। বাট আমি যদি জিএন বের করি তাহলে তার ফর্মুলা কিন্তু আলাদা। জিএন বলতে নর্মালি বোঝায় গেট ইনপুট কস্ট, এখানে টোটালি ইনপুট কতগুলো আছে সেটা মিন করে, নট গেট সহ। সেটা কিন্তু 10। ওইটাই আমাদের অ্যান্সার করা যেতে পারে। আর যদি এই যে এটা ধরে নেন তাহলে এই হিসাবে এইটা অ্যান্সার হবে। সবগুলোর কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন। সো ভ্যালু আলাদা আলাদা আসবে, যেইভাবে আপনি ডিফাইন করবেন অথবা যেই বই ফলো করবেন সেই হিসাবে আমাদের ভ্যালুটা আসবে। প্রত্যেকটাই সঠিক, কোনোটাই ভুল না। ওই নিয়ম যদি সঠিক থাকে তাহলে ওইটা দিয়ে আপনার হয়ে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে এইটা যদি আমাদের ড্র করতে বলতো, শর্টকাটটা কোথায়? শর্টকাট মানে যে শর্টকাট বলতে আমাদের যে ছোট ইমপ্লিমেন্টটা আসলো, ইমপ্লিমেন্টেশন করে আমরা যে শর্ট ইয়েটা পাইলাম, তাহলে এটা কত? S1 আর S2 অ্যান্ড গেট, তার সাথে একটা অর গেট। মানে গেট বের করে যদি আমরা গুনে গুনে বের করি, আর একটা হচ্ছে গোনা লাগবে না, এখান থেকে গুনে গুনে অ্যান্সার করব, চিত্র দেখা লাগবে না। এবার চিত্রতে আমরা টোটাল কস্ট কিভাবে বের করবো? দেখেন ইনপুট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। টোটাল চারটা ইনপুট, আর গেট দুইটা, 4 আর 2 6। দেখেন আমরা এই যে সেটাই তো পেলাম, টিসি সমান 6। তার মানে আমরা এই যে নিয়মটা দেখালাম, এই নিয়মের জন্য চিত্র জরুরি না। এখন বলতে পারেন যে ভাই চিত্র যদি বের করেন তাইলে তো গুণাটা সহজ। অ্যাকচুয়ালি এটা তো ছোট একটা ফরম্যাট, এই জন্য গুণা সহজ হচ্ছে। এটা অনেক বড় থাকতে পারে, তো অনেক বড় যখন থাকবে, ওটা যখন চিত্র আঁকাবেন, দিয়ে এরকম ধরে ধরে গুনবেন, জিনিসটা আসলে অনেক জটিল হয়ে যাবে। যে এই জন্য স্ট্যান্ডার্ড যদি বলি, এইভাবে বের করাটা, L, T, G, এইভাবে বের করাটা সহজ। কারণ এটার চিত্র আঁকানো লাগে না, ভ্যারিয়েবল গুনে গুনে বের করে ফেলা যায়, মানে লিটারেল টার্ম, দেন জিএন এইভাবে গুনে। আবার টিসি যেটা বললাম, যে টিসিটাও কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে বের করে ফেলা যায়। আর এটা হচ্ছে জাস্ট সিম্পল, মানে এক কথায় খুবই সিম্পল একটা ফরম্যাটের জন্য। কিন্তু প্রত্যেকটারই কিন্তু লিমিটেশন আছে। এই যে এল এর কথা বললাম, এর একটা লিমিটেশন আছে। হয়তোবা যখন বেশি জটিল ইয়ে হবে এটারও লিমিটেশন থাকতে পারে। টিসি, তবে জিএন অথবা টিসি এই দুইটা আমরা চাইলে ইউজ করতে পারি। এটা দ্বারা তুলনা করা যাবে, যে কোনো দুইটা ফাংশনকে তুলনা করে বলা যাবে যে হ্যাঁ, কোনটা আমাদের আসলে বেশি ইফেক্টিভ। তো মোটামুটি আমাদের এই যে কস্টের যে কনসেপ্টটা, এই হচ্ছে প্রশ্নটার অ্যান্সার। এখানে আমি সব রকমই দেখাই দিছি, যে যদি এইটা আমাদের ডিজাইন করতে বলে তাহলে কি রকম ডিজাইন করতে হবে, কস্ট এস্টিমেশন বললে কি করতে হবে, এটা যদি মিনিমাইজ করতে বলে কিভাবে করব, সেই মিনিমাইজের কস্ট যদি এস্টিমেট করতে বলে তাহলে কিভাবে করব। এখন ওভারঅল মিলে আপনি আপনার মতো করে যে কোনো একটা অ্যান্সার করলে চলবে, কোনো সমস্যা মানে এক কথায় পরীক্ষায় যেটা আসবে, যদি এইটা আসে তাহলে এইভাবে অ্যান্সার করবেন। আর যদি মিনিমাইজ করতে বলে তাহলে অবশ্যই মিনিমাইজটা করতে হবে। আর যদি প্রশ্নেই বলে দেয় যে মিনিমাম, ওকে তো ধরেন এটা দিয়ে বললো যে ফাইন্ড দ্য মিনিমাম এস্টিমেটেড কস্ট, তখন আমাদের আসলে ওই মিনিমাম করে দেন কস্ট এস্টিমেশন করে দিলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ।